লিওর মাথায় রাখা হাতটা থমকে গেল। দম খিচে বসে রইলাম। অপেক্ষা করছি পরবর্তী ঝড়ের জন্য। কিন্তু না, লিওর কোনো সাড়া শব্দ নেই। সে কি শুনেছে আমি কি বলেছি? তাহলে চুপ কেন? আমার বিয়ে হয়ে গেলে ওর কোনো সমস্যা হবে না? লিওকে ডাকলাম। লিও। লিও জবাব দিল না। তবে জবাবের বদলে ফোঁত ফোঁত নিঃশ্বাসের শব্দ পেলাম। তাকিয়ে দেখলাম লিও ঘুমাচ্ছে। সে শুনতেই পাইনি কি বলেছি। এত দুঃখের মাঝেও আমি হেসে দিলাম। পাগলাটে কপালের পাগলাটে চুলগুলোকে পরিপাটি করতে লাগলাম। চারদিকে মশারা বেশ জ্বালাতন করছে। শাড়ির আঁচল দিয়ে বারবার মশা তাড়াচ্ছি। লিও শান্তিতে ঘুমাচ্ছে। মাঝে মাঝে মশার জ্বালায় হাত পা নাড়াচ্ছে। ওর ঘুম দেখে আমার কষ্ট হল। কেন সে বেহুদা কষ্টগুলো করছে? চাইলে সে তার রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে পারত না? টিনাকে বিয়ে করে আরো ধনী হতে পারত না? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বুক ছিঁড়ে বেরিয়ে এল। সে ঠিক যেন আকাশে হীরের মতো জল জল করতে থাকা তারা। কখন টুপ করে আমার কাছে ধরা দিয়েছে বুঝতেই পারিনি। সেই অমূল্য তারাকে না পারছি বুক মাজার থেকে সরাতে, না পারছি রাখতে। কোলের মধ্যেই একটু পাশ ফিরে শুলো লিও। পাশ ফিরতেই দেখলাম ঘাড়টা ভিজে আছে। ইসস! এক নাগারে চেপে থাকায় ঘেমে গেছে। আমি মুছে দিয়ে বাতাস করতে লাগলাম। মাঝখানে আর কয়েকটা ঘন্টা। এরপর তুমুল একটা ঝড় বয়ে যাবে। যে ঝড়ে হয়তো আমাকে ভাসাবে নয়তো আমাকে মারবে। লিও আবারও পাশ ফিরল। এবারে আমার পেটে মাথা গুজে দিয়ে জড়িয়ে ধরল। আমি শিউরে উঠলাম। সময় ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিতে লাগলো আর কয়েকটা ঘন্টা মাত্র লিও তোমার। চারদিকে ঝি ঝি পোকা অসহ্যকরভাবে ঢেকে চলেছে। দূর থেকে কোনো এক ডাহুক সঙ্গিনী বিচ্ছেদের শোকে একটানে চিৎকার করে চলেছে। হয়তো আজ তার শেষ দিন। আজই তার মৃত্যু ঘটবে। আমি লিওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি কি পারব লিওকে ছাড়া বাঁচতে? লিও কি পারবে আমাকে ছাড়া থাকতে? চিন চিন করে উঠল বুকটা। চোখটা ঝাপসা হয়ে এলো। নাক দিয়ে পানি গড়িয়ে পড়তে প্রস্তুত। ইতোমধ্যে নিঃশ্বাসের সাথে ফোঁস ফোঁস শব্দ বেরুচ্ছে। আমি যথাসম্ভব চেপে রাখার চেষ্টা করছি। কিন্তু মনটাকে কিভাবে চেপে রাখব? সে তো হু হু করে কাঁদছে। ধীরে ধীরে রজনী খতম হয়ে এলো। পাখিরা ডানা ঝাপটে ফরের প্রস্তুতি নিতে লাগল। আর আমি নিদ্রাবিহীন রক্তিম চক্ষু নিয়ে একদৃষ্টিতে লিওর দিকে তাকিয়ে আছি। নিঃশ্বাসের সাথে তার বুক উঠা নামা করছে। মনে মনে জপছি আমি লিওকে ছাড়া থাকতে পারব না। কিছুতেই না। আরও একটা অশ্রু ফোঁটা গণ্ড বেয়ে গড়িয়ে যাবার আগেই মুছে ফেললাম। মাথাটা ভীষণ এলোমেলো হয়ে আছে। চোখ দুটো খুব জ্বলছে। কিন্তু বলতে ইচ্ছে করছে তোমায় ভালোবাসি লিও। কাপা কাপা হাতে লিওর গালটা আলতো করে স্পর্শ করলাম। হাসলে গালের ঠিক এই খানটাতে টোল পড়ে। রাগল গালের ঠিক এখানটা পাকা টমেটোর মতো লাল হতে থাকে। দুঃখ পেলে চোখ দুটো বড় মায়াময় আর ড্যাবডেবে হয়ে থাকে। ঠিক আদুরে বিড়ালের মতো। আস্তে করে লিওর মাথাটা নামিয়ে রাখলাম। তারপর টলতে টলতে নেমে দাঁড়ালাম। আশ্চর্য! আমি টলছি নাকি দুনিয়া টলছে? চোখ দুটো ইতি উতি করে পথ খুঁজছে। ঘরের পথটা কোনো দিকে? চমকে উঠলাম ফরের আজানের সুরে। নিস্তব্ধতাকে চূর্ণ করে দিয়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। আমি চললাম ঘরের দিকে। উঠানে তেরপালের নিচে কয়েকজনকে আবছাভাবে দেখা যাচ্ছে।
তারা হয়তো বিয়ের রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমি কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলাম ওই দিকে। তারপর ঘরে ঢুকে গেলাম। পুরো ঘর এখন গভীর ঘুমে তলিয়ে। তবে জাগ্রত হতে বেশি দেরি নেই। আমি আমার রুমে গেলাম না। হাঁটাটা পায়ের উপর ছেড়ে দিলাম। পা যেদিকে নিয়ে যায়। টলতে টলতে আব্বা আম্মার রুমের সামনে এসে দাঁড়ালাম। মোরগটা ডেকে উঠলেই সবাই ঘুম থেকে উঠবে, তাই ধপ করে দুয়ারে বসে মোরগ ডাকার অপেক্ষা করতে লাগলাম। কখন মোরগ ডাকবে, কখন আব্বা বের হবে। দেখতে দেখতে চারপাশের ঘন অন্ধকারের চাদর পাতলা হতে শুরু করল, আর গলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বড় মোরগটা ডেকে উঠল কক কক করে। আমি হতচকিত হয়ে গেলাম। গলাটা শুকিয়ে গেছে, পানির তৃষ্ণা পেয়েছে ভীষণ। কেউ কি আমাকে পানি দেবে? চোখটা এখনো জ্বলছে। আব্বা কখন বেরুবে? উঠে দাঁড়ালাম। তারপর ঠক ঠক করে দরজায় টোকা দিতে লাগলাম আর ডাকতে লাগলাম কাপা কাপা গলায়, আব্বা, আব্বা। আবার ডাকলাম, আব্বা দরজা খোল। দরজায় আওয়াজ হলো টুক করে। খিল খুলে গেছে। আমি হাত নামিয়ে নিলাম। দরজায় আব্বা দাঁড়ানো, পাঞ্জাবি গায়ে, সবে টুপি দিয়েছেন মাথায়। নিশ্চয় বের হচ্ছিলেন মসজিদের জন্য। তার গম্ভীর চেহারার চোখে একরাশি বিস্ময়। তিনি হয়তো কিছুটা অবাক হলেন। আমার এমন টালমাটাল অবস্থায় তার অবাক হওয়ারই কথা। পুরো রাত ঘুমাইনি। হয়তো চোখ দুটো দেবে গিয়ে আব্বাকে সব কথা বলে দিচ্ছে। উস্কো খুস্কো চুল নিশ্চয় তার সাক্ষী দিচ্ছে। পিছন থেকে আম্মা ডেকে উঠলেন, তাহমিনা, তুই এখানে? কি হয়েছে মা? আমি ভিতরে ঢুকলাম। আম্মা তাড়াতাড়ি এগিয়ে এসে আমার কপাল ঘাড় চেক করতে লাগল। আমি হাত সরিয়ে বললাম, আম্মা আমি ভালো আছি। তাহলে তোর অবস্থা এমন কেন? আমার ঠোঁটের কোণে একটু করে হাসি ফুটে উঠল, অথচ চোখে টলমল করা জল। আব্বা আম্মা দুজনে সন্নিগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল জবাবের আশায়। আব্বা আমি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঢোক গিলতেও পারছি না। চোখটা বা হাতে একটু ডলে বললাম, আব্বা আমি এ বিয়ে করব না। তুমি এ বিয়ে ভেঙে দাও। স্তব্ধতা ছেয়ে আছে চারদিকে। আব্বা আম্মা দুজনে মুখ হয়ে আছে। অস্বস্তিকর থমথমে একটা পরিবেশ। পা দুটো টলছে। মনে হচ্ছে এখনই পড়ে যাব। আব্বা আম্মার চাহনি দেখে আবার বললাম, আমি অন্য কাউকে পছন্দ করি। বাইরে মোরগটা আবারও গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আব্বা একটু কেঁপে উঠলেন, কিন্তু তা এক মুহূর্তের জন্য। পরক্ষণে চোখ মুখ শক্ত হয়ে এলো তার। এগিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিল গালে। আমি ব্যথা পেলাম, কিন্তু কষ্ট লাগল না। আব্বা ফোঁস ফোঁস করতে করতে আরেকটা থাপ্পড় মেরে দিল। প্রথম থাপ্পড়ে ঠাই ধরে দাঁড়িয়ে থাকতে পারলেও দ্বিতীয় থাপ্পড়ে পারলাম না। ধূপ করে পড়ে গেলাম। বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোর এসব বলতে? কি ভেবেছিস তুই, যা ইচ্ছা করবি আর আমি চুপচাপ দেখব? একবার ডুবিয়ে গেছিস, এখন আবার ডোবানোর পায়তারা করছিস? দাঁড়া তোকে। এই বলে আব্বা আমার চুলের মুঠি ধরে হেঁচড়িয়ে টেনে তুলতে লাগলেন। আমি ব্যথায় ককিয়ে উঠলাম। আব্বা। চুলের মুঠি ধরাবস্থায় আব্বা এলোপাথারি থাপ্পড় মারতে লাগল। মনে হতে লাগল এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ এক নিমিষেই আমার উপর মিটিয়ে ফেলবেন। আম্মা প্রথমে হতচকিত হয়ে গেলেও পরে চিৎকার করে আব্বার হাত ধরে টানতে লাগলেন আর বলতে লাগলেন আমাকে ছেড়ে দিতে। একের পর এক থাপ্পড়ে আমার বেহাল দশা হয়ে যাচ্ছিল। চোখ পর্যন্ত খুলে দেখতে পারছি না। কোনো রকম ডাকলাম, আব্বা।
আব্বা ধাক্কা দিলেন। ধাক্কার চোটে আমি পড়ে গেলাম। আব্বা পাঞ্জাবির হাত কনুই পর্যন্ত তুলে আমাকে শাসিয়ে বলতে লাগলেন, খবরদার বাপ ডাকবি না আমাকে, মেরে ফেলব তোকে। এমন মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আজকেই বিদায় হবি এখান থেকে। আমি চাই না তোকে আর দেখতে। এই বলে দরজার দিকে পা বাড়ালেন। কিন্তু আমি ছিলাম প্রেমে প্রেমাসক্ত, নিরুপায় এক তৃষ্ণার্ত প্রেমিকা। যে প্রেমের সুধা পান করেছে তার কাছে এই আঘাতের চেয়ে প্রেম বেদনা যেন মৃত্যুর সমতুল্য। কাতরাতে কাতরাতে বলে ফেললাম, আমি। ঢোক গিলার চেষ্টা করলাম, হচ্ছে না। ঠাঠিয়ে থাকা গলায় বললাম, বিয়ে করব না। আব্বা থমকে দাঁড়ালেন। আম্মা তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরলেন। বলতে লাগলেন, চুপ কর তাহমিনা, আল্লাহর ওয়াস্তে একটু চুপ কর। কি বলে যাচ্ছিস? আব্বা ফিরে তাকালেন। রক্ত চক্ষুতে পুনরায় যেন বিষ ভরে উঠল। আবার ফিরে আসতে লাগলে আম্মা তাড়াতাড়ি আব্বার কাছে মিনতি করে বলল, না বুঝে বলছে, আমি বুঝিয়ে দিব, ছেড়ে দাও ওকে। আব্বা আম্মাকে পাত্তাও দিলেন না। এক হাতে সরিয়ে দিয়ে আমার চুলের মুটিটা আবার ধরলেন। এবার আমাকে থাপ্পড় মারলেন না, সরাসরি টেনে নিয়ে যেতে লাগলেন। ফরে চিৎকার চেঁচামেচিতে কৌতূহলী হয়ে সবাই বেরিয়ে এলেন। কিন্তু আব্বার কারণে কেউ এগিয়ে আসছিলেন না। ছোট মামাও নাই, তাকে কাল রাতেই কোথাও পাঠানো হয়েছে। আর তৈয়ব চাচু নিশ্চয় মসজিদে। চুলের মুটি ছাড়ানোর চেষ্টা করতে করতে আর্তনাদ করছিলাম। বলছিলাম, ব্যথা লাগছে আব্বা, ছেড়ে দাও আমাকে। আব্বা ছাড়লেন না। আম্মা পিছন পিছন হাউমাউ করতে করতে এগিয়ে আসতে লাগলেন। এরপর আমার রুমের দরজাটা খুলে আব্বা ভিতরে ধাক্কা মারলেন। তারপর ঝট করে বাইরে থেকে দরজা বেঁধে দিলেন। আমি দ্রুত দরজায় এগিয়ে এসে করাঘাত করতে লাগলাম, আব্বা দরজা খোলো, আমি বিয়ে করব না, আমাকে বাঁচতে দাও আব্বা। ও আব্বা, তুমি চলে যেও না, দরজাটা খোলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কান্না করতে করতে বসে গেলাম। মনে হচ্ছে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হাত মুঠো করে ক্রমাগত মেঝেতে আঘাত করতে লাগলাম। কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? আমি তো মরে যাব। কান্না থেমে গেছে বহু আগে। কতক্ষণ পর পর শরীর কেঁপে কেঁপে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে যাচ্ছে। সেই সাথে অস্পষ্ট গঙ্গানি। চিৎকার করার মতো শক্তি আমার কাছে আর অবশিষ্ট নেই। শুধু চোখের পানি গড়িয়ে পড়ছে, মাড়িতে ব্যথা হচ্ছে অনেক। আব্বা দরজা বেঁধে দেওয়ার পর থেকে কেউ আমার সাথে দেখা করতে আসেনি। সে আব্বা আমার গায়ে হাত তুলেছে যে কখনো আমার গায়ে ফুলের টোকাও লাগায়নি। বেশি প্রয়োজন হলে আম্মা থাপ্পড় মারত আর নাকি কান্না জামি আব্বাকে নালিশ জানাতাম। বেলা উঠেছে অনেক আগে। বাইরে মানুষের শোরগোল বাড়ছে। আমার চোখ ঢুলু ঢুলু, আর খুলে রাখতে পারছি না। কখন মেঝেতে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ছাদের সিঁড়িটা যেন বেশ দীর্ঘ মনে হচ্ছে, অথচ ছাদে উঠতে এত সময় লাগার কথা না। ছাদে উঠে আমি অবাক চোখে চারদিকে তাকালাম। স্টেজটাকে নতুন করে সাজানো হয়েছে। সব কাঁচা ফুল, কোনো কৃত্রিম ফুল নেই। সেখানে আরও সাজিয়ে লেখা হয়েছে আমার আর জাওয়াদের নাম, তাও ইংরেজিতে। চোরা একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালাম। ভোলা আর তৈয়ব চাচু স্টেজ সাজাচ্ছে। এক পাল বাচ্চা কাচ্চা ছাদে, সাথে মুরুব্বি গোছের কয়েকজন আত্মীয়। তারপরও যেন কোনো শোরগোল নেই। কেমন যেন নিষ্প্রাণ নিস্তব্ধতা। বেশ অস্বস্তিকর।
বরপক্ষ কি চলে এসেছে? এমন সময় সাই করে কিছু একটা পাশ কাটিয়ে গেল। এতটা দ্রুত গেল যে শুধু বাতাসটাই পেলাম। শোরগোল বেড়ে গেল। যেটা এতক্ষণ ছিল। কি হয়েছে? সামনে তাকাতেই আঁতকে উঠলাম। লিও চিৎকার করে সমস্ত কিছু ভেঙে ফেলছে। এতক্ষণ ধরে সাজানো স্টেজের সব ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। যেন জমে থাকা প্রচণ্ড ক্ষোভ সব বের করে দিচ্ছে। ইংরেজিতে লেখা জাওয়াদের নামটা টুকরো টুকরো করে ফেলল। চেয়ার রাখা ছিল ছাদে। সবগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগল। স্টেজের অবস্থা একদম নাজেহাল। আমার বুক ধড়ফড় করছে। দৌড়ে এগিয়ে গেলাম লিওর দিকে। সে তখন প্যান্ডেলের কাপড় টানছিল ছিঁড়ে ফেলার জন্য। আমি তার হাত ধরে ফেললাম। তাকে ডাকলাম, লিও। তার হাত নরম হয়ে এল। প্যান্ডেলের কাপড়টা ছেড়ে দিল। চেহারায় ফুটে উঠল একরাশ কাকুতি। ক্রুদ্ধ মূর্তিটা ধীরে ধীরে মোমে পরিণত হল। ঘোলা চোখ দুটো টল টল করছে। উস্কো খুস্কো চুলে উদ্ভ্রান্তের মতো হয়ে আছে। ইচ্ছে করছে ওর চোখে মুখে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই। কি হয়েছে ওর? লিও খুব কষ্টে আমাকে ডাকল। জড়ানো কণ্ঠে, মিমিমিইরা। আমি উৎকণ্ঠিত হয়ে পড়লাম। কি হয়েছে তোমার? এমন করছো কেন? লিও ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে নিচের দিকে তাকাল। যেন নিজেকে নিয়ন্ত্রণ করছে। আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি হা করে তাকালাম। সে স্টেজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এখানে শুধু আমার নাম থাকবে। আর কারো না। আর কারো নাম থাকতে পারবে না। লিলিও। এ সময় কেউ যেন ওকে হেঁচকা টান দিল। আমি চমকে উঠলাম। 4-5 জন ছেলে ওকে টেনে নিয়ে যাচ্ছে। আর অদূরে আমার আব্বা দাঁড়িয়ে দেখছে। লিও ছেড়ে দেবার জন্য তাদের সাথে লড়াই করছে। কিন্তু 4-5 জনের সাথে কুলিয়ে উঠতে পারছে না। আমি পিছন থেকে চিৎকার করে উঠলাম, ওকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে। কিন্তু কেউ আমার কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। ওরা ওকে হিচড়ে নিয়ে যেতেই লাগল। পিছন পিছন আব্বা। আমি মুখ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে বুঝতে পারছিলাম না। ওরা কেন লিওকে নিয়ে গেল? ওর কি কোনো ক্ষতি করবে? ভাবতেই বুকটা ধক করে উঠল। দ্রুত দৌড়াতে লাগলাম। নামতে নামতে কত অবাস্তব কল্পনা করছি তার ইয়ত্তা নেই। কিন্তু সিঁড়িটা ফুরাচ্ছে না। অবশেষে সিঁড়ি শেষ হল। আমি নিচে নেমে থমকে দাঁড়ালাম। উঠানে সবাই বেধড়ক পিটাচ্ছে। আমার লিওকে। স্তব্ধ হয়ে গেলাম কয়েক সেকেন্ডের জন্য। এরপর গগনবিদারী চিৎকারে আমি ফেটে পড়লাম। মৃদুভাবে শরীর কাঁপছে। পুরো শরীর ঘেমে গেছে। মাথাটা ভারী হয়ে আছে। কি দেখেছি এটা আমি? এটা কি স্বপ্ন ছিল? আমার বিশ্বাস হচ্ছে না। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে গেলাম। দরজায় সজোরে আঘাত করতে লাগলাম খুলে দেওয়ার জন্য। চিৎকার করছিলাম। মনে হচ্ছে কিছু একটা হয়ে যাচ্ছে আর আমি জানি না। প্রায় আধা ঘন্টা গলা ফাটানোর পর দরজা খোলা হল। দরজা খুললেন মামি। থমথমে চেহারা উনার। আমি উনাকে কিছু জিজ্ঞেস না করেই রুদ্ধ শ্বাসে দৌড় মারলাম। উঠানে চলে আসলাম। উঠানে আসতেই আরেকবার থমকে দাঁড়াতে হল। এত নিস্তব্ধতা কেন? আর সবকিছুই কেন এত এলোমেলো? কি হয়েছে এখানে? কাউকে দেখা যাচ্ছে না কেন? এমন অস্থির নীরবতা দেখে আমার বুক কাঁপছিল।
পুরো ঘর তন্ন তন্ন করে কিছু খুঁজছিলাম, আর সবাই আমার পিছু পিছু দৌড়াচ্ছিল। অবশেষে কামলা ঘরে এসে আমি থামলাম। জনাকয়েক লোক এখানে দাঁড়িয়ে আছে। এদের কয়েকজনকে আমি চিনি। এরা আমার আব্বার কর্মী, অনেকটা বেতনভুক্ত সরকারি চাকুরিজীবীর মতোই। কিন্তু এখানে ওরা কি করছে? আমি ঢোক গিলে সামনে এগিয়ে গেলাম দেখার জন্য, কিন্তু যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিল না। লিওর গায়ে সাদা শার্ট ছিল, কিন্তু বোঝাই যাচ্ছে না সেটা সাদা শার্ট। লাল রক্তে সেটা পুরো রক্তিম হয়ে আছে। আধবোজা চোখ দুটো চুলের কারণে দেখা যাচ্ছে না। লাল কিছু ছুঁয়ে ছুঁয়ে পড়ছে চুল থেকে। হাত দুটোকে সামনে এনে বাঁধা হয়েছে। হাঁটু মুড়ে সে নিচের দিকে বসে আছে। হুঁশ আছে কিনা বুঝতে পারলাম না। কিছুক্ষণ বাদে বাদে দুয়েকজন মিলে তাকে বেধড়ক পিটাচ্ছে, আর আমার আব্বা সদূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আবারও ওকে আঘাত করতে এলে আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে লোকটি থেমে গেল। আমি দৌড়ে লিওর সামনে দুপ করে বসে গেলাম। ডাকলাম বেশ কয়েকবার, কিন্তু সে সাড়া দিল না। শুধু হালকা করে ভ্রু কুঁচকে উঠল। আমি আরেকবার ডাকতে গিয়েও পারলাম না। আব্বা আমাকে টেনে নিয়ে আসলেন, আর ইশারা করলেন সেই লোকটার দিকে। লোকটা যখন আবার পিটানো আরম্ভ করল তখন আমি কাটা মুরগির মতো তোড়পাতে লাগলাম। আব্বা, ওকে ছেড়ে দাও, ও মরে যাবে। সে এসব সহ্য করতে পারবে না আব্বা, ওকে ছেড়ে দাও। হাত জোর করে অনুরোধ করছিলাম আব্বাকে ছেড়ে দেওয়ার জন্য। অনুশোচনা করছিলাম কেন প্রেমের বিষাক্ত পেয়ালা পান করলাম। যে যাতনা প্রাণে সয় না, সে যাতনা চোখে কিভাবে সয়? বলো সখী, যাতনা কাহারে কয়? কিন্তু আব্বার হৃদয়ের কঠিন পাথর বিন্দু মাত্র গলল না। শেষে পাগলের মতো ছন্নছাড়া হয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসলাম। চিৎকার করে উঠলাম উচ্চস্বরে। কান্না জড়িত কণ্ঠে ফোঁপাতে ফোঁপাতে বললাম, ঘৃণা করি সেই ঔরসকে, যে ঔরস থেকে আমার জন্ম হয়েছে। আমি এখন অনুশোচনা করি কেন আমি এতিম হলাম না, কেন পিতৃহারা হলাম না। অন্তত এতটা কষ্ট আজ আমি পেতাম না। ঘৃণা হচ্ছে তোমাকে আব্বা বলতে। আমার ভীষণ ঘৃণা হচ্ছে। তুমি বাবা নামের জানোয়ার, কোনো মানুষ না। তাহমিনা। আব্বা প্রচণ্ড জোরে ধমক দিয়ে উঠলেন। হাত পা কাঁপছে ওনার, আর কথা বলতে পারলেন না। মুখে আটকে গেল। সবাই হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আবার আরেকটু সামনে এগিয়ে গেলাম। দাঁতে দাঁত চিবিয়ে উনার রক্তচক্ষু বরাবর তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, ঘৃণা করি তোমাকে। এবার হয়তো এই অপমানটা সহ্য করলেন না। সরাসরি গায়ের সর্বশক্তি দিয়ে আমাকে থাপ্পড় মেরে দিলেন। আমার মাথা ঘুরে গেল। পড়ে গেলাম মাটিতে। আমি তখনও জানি না আমি কি করছি। মনে হচ্ছে এটা করি। খারাপ কি ভালো সেটা জানি না, তাই করে ফেলছি। অবিশ্বাস্য হলেও সত্য, এরপর কেউ লিওর গায়ে ফুলের টোকাও লাগায়নি। আধমরা লিওকে ভোলার সাহায্যে টেনে হিচড়ে আমি আমার রুমে নিয়ে আসলাম। কেউটু শব্দও করল না। আর আব্বা আমাকে থাপ্পড় দিয়ে বড় জোর উনি 1 থেকে 1.5 মিনিট মূর্তির মতো ওখানে দাঁড়িয়েছিলেন। এরপর দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে খিল আটলেন। কে কি করল সেটা আর দেখলাম না। পড়ে রইলাম লিওকে নিয়ে। এতটা শারীরিক আঘাত সে হয়তো সারা জীবনেও পায়নি, যেটা মুহূর্তে পেয়ে গেল। তৈয়ব চাচু নিরীহ মানুষ। কোনো ভেজালে তাকে কখনো পাওয়া যায় না। এমনকি আব্বার কাছ থেকেও তার মেজাজগত কারণে শত হাত দূরে থাকেন। কিন্তু করুণ স্বরে যখন বলেছিলাম ডাক্তার প্রয়োজন, চাচু তা ফেলেনি।
আমার জন্য মোটা অঙ্কের ভিজিট দিয়ে ডাক্তার নিয়ে এসেছিলেন সাথে সাথে। রাতে আমি তখন লিওকে জ্বর পট্টি দিচ্ছিলাম। ওর শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। কিছুক্ষণ আগেই তাকে ডাক্তার দেখে গেছে। এরপরও ওর অবস্থা করুন। আম্মা এলেন আমার রুমে। আম্মাকে ট্রে হাতে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, আম্মা ভিতরে আসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? আম্মা ভিতরে ঢুকে ট্রেটা সামনে রেখে সোফাতে বসলেন। বললেন, এবার কিছু খেয়ে যা। আর উপোস থাকিস না। থাকবো না উপোস মা। এই তো হয়ে গেছে। খাওয়ার সময় আম্মা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। সেটা দেখে বললাম, কিছু বলবে মা? তুই অনেক বড় হয়ে গেছিস। আমি একটু হেসে বললাম, কিন্তু তুমি বুড়ি হওনি। আম্মা হেসে দিলেন। তারপর একটু চুপ থেকে বললেন, এত সাহস কোত্থেকে পাস? খেতে খেতে বললাম, কিসের সাহস? এই যে আজ যে কাজটা করলি। সবার সামনে তোর আব্বাকে এত বড় অপমানটা করলি। আমি থমকে গেলাম। বললাম, আব্বা কি করেছিল সেটা জানো? জানি। তোর আব্বা তোকে বিয়ে দিতে চেয়েছিল, লোকের মুখ বন্ধ করতে। যে মুখটা সেদিনই আমাদের কারণে চালু হয়েছিল। সেটা কি অনেক বড় দোষ ছিল? বিয়ে দেওয়া দোষ না মা। শুনেছিলাম তোমাকে ও নানাজান জোর করে বিয়ে দিয়েছিল। আজ আমার আব্বা দিচ্ছে। হয়তো মেনে নিতাম, কিন্তু পারিনি। কারণটা তোমার সামনে মা। লিওর দিকে ইশারা করে বললাম, ও কারো না কারো সন্তান। যার বাবা মা তাকে পাগলের মতো তাকে ভালোবাসে। তাদের কি জবাব দিতে? এটাই বলতে যে তোমাদের পুত্র ধনকে আমরা মেরে ফেলেছি। সহজ ছিল কথাটা বলা? পারবে মা তুমি বলতে? ওর কি দোষ? ও শুধু আমাকে ভালোবেসেছে। আমিও মা একই পাপটা করেছি। তাকে ভালোবেসেছি। দোষী আমরা দুজনেই। এজন্য আব্বার কথা মেনে নিতে পারিনি। এর চেয়ে মৃত্যু শ্রেয় মা। অন্তত মরে যাব, কিন্তু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে পারব না। আম্মা আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। কি দেখছেন এভাবে বুঝতে পারছি না। তিনি নিঃশব্দে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে লিওর মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন। লিও এখন অনেকটা সুস্থ। সামান্য কিছু কাটা ছেঁড়া ছাড়া তেমন আঘাত নেই। তবে হাতে একটু ফ্র্যাকচার রয়ে গেছে। হাতটা এখনো ভালো করে নাড়াতে পারে না। মামি খাইয়ে দেয় ওকে। ও চুপচাপ মামির হাতে খেয়ে নেয়। এই 2টা দিন আমি একদৃষ্টিতে ওই ঘরের দিকে তাকিয়েছিলাম, যে ঘরে আব্বা ঢুকে খিল দিয়েছেন। তিনি এখনো বের হননি। বলে দিয়েছেন কেউ যেন বিরক্ত না করে। কিন্তু আমার ভিতরটা অনুশোচনায় কুড়ে কুড়ে খাচ্ছে। বড় মামা এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। ছোট মামাকে আগেই বের করে দেওয়া হয়েছে। একমাত্র তৈয়ব চাচু, বড় মামি আর মা ছাড়া কেউ নেই। লিওর বেশিরভাগ দেখাশোনা মামিই করে থাকে। আমি শুধু নজর রাখি আর ওই দরজার দিকে তাকিয়ে লুকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি। রাত 2:45। বিছানায় শুয়ে এপাশ ওপাশ গড়াগড়ি করছি, কিন্তু ঘুম কিছুতেই চোখে ধরা দিচ্ছে না। চোখে ভাসছে সেই অলস দুপুরের ভাঙাচোরা উঠানটা। কাত হয়ে থাকা কিছু চেয়ার, উল্টানো টেবিল, ভাঙা গেট, লটকে থাকা প্যান্ডেলের কাপড়, খাদ্যের উচ্ছিষ্ট আর শুনশান নীরবতা। দ্বিতীয়বার আমার একই বিয়ে ভাঙল। এরপরের দৃশ্য আমার চোখেই দেখা। এখনো স্বাভাবিক হতে পারছি না। বিয়ে ভেঙেছে খুশি হওয়ার কথা।
কিন্তু তার বদলে ঘুম হাওয়া হয়ে গেল। কোথাও যেন ঠিক খাপে খাপ মিলছে না। কিছু একটা শূন্য থেকে যাচ্ছে। মনে হচ্ছে মাথার ভিতর ছুরি দিয়ে বারবার কেউ খোঁচা দিচ্ছে। উফ, অসহ্যকর। বিছানা থেকে উঠে বসলাম। বিশাল দেয়াল ঘড়িটা অনবরত চলছে। আম্মা পাশ ফিরে ঘুমাচ্ছে। গায়ে ওড়নাটা জড়িয়ে আমি রুমের বাইরে চলে এলাম। পুরো বাড়ি নিস্তব্ধ। বড় মামা চলে গেলেও মামি যায়নি। তিনি আবার মশারি ছাড়া ঘুমাতে পারেন না। তাই মেহমান ঘরে ঘুমাচ্ছেন। তৈয়ব চাচুর ছোট ছেলে কেউ সাথে এনে রেখেছেন। বুকে হাত দুটো মুড়িয়ে আমি পুরো ঘরে হাঁটছি। এলোমেলো ভাবনার সুতাগুলোকে সোজা করার চেষ্টা করছি। ধীরে ধীরে হাঁটতে ওই রুমের সামনে এসে দাঁড়ালাম যে ঘরে আব্বা আছে। একদৃষ্টিতে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। নিজের অজান্তে পা বাড়ালাম সেদিকে। এক অদ্ভুত অনুভূতি চারপাশে ঘিরে আছে। দরজার কাছাকাছি এসেই ঢোক গিললাম। টোকা দিতে গিয়েও হাত থেমে গেল। হাত দরজায় রেখেই মাথা নিচু করে ফেললাম। না, আমার দ্বারা হবে না। ভাবতেই দরজা ভিতরে ঢুকে গেল। আমি চমকে উপরে তাকালাম। দরজা খোলা। আব্বা কি বাইরে বেরিয়েছিল? তাহলে কি ভিতরে ঢুকে খিল আটতে ভুলে গিয়েছেন? একটু ইতস্তত করে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। অলসভাবে বাল্বটা জ্বলছে। মাথার উপর ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে, যেটার বাতাস মোটেও গায়ে লাগছে না। বিছানা অগোছালো। টেবিলে রাখা খাবারগুলো ঢাকনা দেয়া। তার মানে খাবারগুলো খাওয়া হয়নি। চারপাশে তাকাতে তাকাতে আরাম কেদারায় নজর পড়ল। আব্বা আরাম কেদারায় মাথা রেখে ঘুমাচ্ছেন। গায়ে তার চিরাচরিত পাঞ্জাবি পরা। হাত দুটো বুকের কাছে মুড়ানো। চোখ দুটো দেবে গেছে। মনে হচ্ছে কয়েক মাস তিনি ঘুমাননি। হঠাৎ মনে হলো তিনি ভীষণ শুকিয়ে গেছেন। চোরা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। ফিরে যাওয়ার জন্য পা বাড়ালাম। তাহমিনা নাকি রে? আমি চমকে উঠলাম। বুক ধড়ফড় করতে লাগল। আব্বার দিকে ফিরে বললাম, জি আব্বা, আমি। আব্বা এখনো চোখ মুদে আছেন। আশ্চর্য, তিনি কিভাবে বুঝলেন এটা আমি? এখানে এসে বসো। আমি ধীর পায়ে এগিয়ে উনার পায়ের কাছে বসে গেলাম। আব্বা চোখ বন্ধ অবস্থায় বলল, ওখানে বসলি কেন? মোড়া টেনে নে। বিছানার নিচে বড় মোড়াটা আছে, ওটা নে। লাগবে না আব্বা। তারপর আবারও সবকিছু চুপ। অস্বস্তিকর নীরবতা। আব্বাই প্রথম কথা বলে উঠলেন, এটাই সেই ছেলে তাই না? একটু চমকে উঠলেও নীরবে জবাব দিলাম, হুম। কতদিন ধরে চিনিস? ভিতরে ভিতরে আরেকবার চমকে উঠলাম, কিন্তু প্রকাশ করলাম না। মাথা নিচু করে জবাব দিলাম, কানাডা যাওয়ার প্রথম দিন থেকে। ছেলেটাকে খুব বেশি ভালোবাসিস? ঠোঁট কামড়ে ধরে জবাব দিলাম, হ্যাঁ আব্বা, আমাদের চেয়ে বেশি। আমি থমকে গেলাম। এ কেমন প্রশ্ন? এর উত্তর কি দেওয়া কখনো সম্ভব? আস্তে করে আব্বাকে ডাকলাম, আব্বা। বল। অনেক কঠিন প্রশ্ন আব্বা। তার মানে তুই? না আব্বা। আব্বার কথাকে কেটে দিলাম। তারপর বললাম, আমি তোমাদের ভালোবাসি সবচেয়ে বেশি। তাহলে আমাকে এত ঘৃণা কেন করিস? আব্বা।
এত সাধের অনুষ্ঠান করলাম, কিন্তু ওই ছেলেটা এসে ভেঙে চুরে দিয়ে বলতে লাগলো এ বিয়ে হতে পারে না। তুই ভেবেছিস আমি ওর কথা বুঝতে পারবো না? অতটুকু নির্বোধ তো নই আমি। তোর গাধা মামা ওকে লেলিয়ে দিলেই আমি ওকে ছেড়ে দিব বুঝি? তোর মামা তো আসলে 1 নম্বরের বেকুব। সে ভেবেছে ছেলেটাকে বিয়ের কথা জানিয়ে দিলেই সে ভেঙে দিতে পারবে। অসম্ভব। আমি হাঁ করে আব্বার দিকে তাকিয়ে রইলাম। বিয়ে কিভাবে ভেঙেছে সেটা আমি জানতাম না, কিন্তু সেটা আব্বার কাছ থেকে এখনই শুনছিলাম। আব্বা চোখ খুললেন, বললেন, বিয়ে আমি ভেঙে দিয়েছিলাম, কিন্তু তার আগে দেখতে চেয়েছিলাম ছেলেটাকে। কোনো ভরসায় এই ভিনদেশীর হাতে তোকে তুলে দিব? আজ বাদে কাল যদি তোকে ফেলে চলে যেত তখন আমি কী বা করতে পারতাম? আব্বা, তাই পরীক্ষা করেছি। এই যে এত সব নাটক দেখেছিস সেগুলো করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সত্যিই তোকে আমি জাওয়াদের সাথে বিয়ে দিতাম, যদি সেদিন এসে না বলতি অন্য কাউকে পছন্দ করিস। আর ছেলেটা কে হতে পারে সেটা বুঝতে আমার একদম কষ্ট হয়নি। পরীক্ষাতে দুজনেই পাশ করেছিস, কিন্তু আমি সইতে পারিনি। তোর এত ঘৃণা সওয়ার মতো সহ্য ক্ষমতা আমার এখনো হয়নি রে। আমি থমকে গিয়েছিলাম কথা শুনে। মনে মনে অপরাধবোধটা টর্নেডোর মতো প্রবল হয়ে যাচ্ছিল, কিলবিল করছিল পুরো শরীর জুড়ে। রুখতে পারলাম না নিজেকে। হুমড়ি খেয়ে পড়লাম আমি। দুহাতে আব্বার পাকে জড়িয়ে ধরিয়ে হাউমাউ করে বলতে লাগলাম, আব্বা আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। আমি এ কি করলাম আব্বা? তুমি আমাকে মাফ করে দাও। তোমার এত খারাপ আর নীচ মেয়েটাকে তুমি মাফ করে দাও। সে আর তোমাকে কখনো ঘৃণা করবে না আব্বা, কখনোই না। তোমার অবাধ্য হবে না, তোমার অসম্মান করবে না। আব্বার পা জড়িয়ে ধরে হাউমাউ করে আমি কাঁদছিলাম আর আব্বা নীরবে অশ্রু বিসর্জন করছিলেন। রাত কেটে গেল আব্বার কোলে মাথা রেখে। শেষ রাতে চোখে নেমে এল ঘুম। ঘুম ভাঙল চেঁচামেচিতে। চোখ খুলতেই আবিষ্কার করলাম আমি বিছানায়। বিছানা থেকে উঠে বসতেই হৈ হৈ করে ছোট মামা ছুটে আসলেন। চিল্লিয়ে বলতে লাগল, তোর এখনো ঘুম ভাঙেনি? ঘুমিয়ে ঘুমিয়ে জমিদারি দেখাচ্ছিস নাকি? উঠে যাচ্ছিস না কেন? যাচ্ছি মামা। মামা যেভাবে হৈ হৈ করতে করতে এলেন ঠিক সেভাবে হৈ হৈ করতে বেরিয়ে গেলেন। আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম। অন্যরকম একটা দিন। সূর্য প্রায় মাথার উপর, এক অন্যরকম আলো নিয়ে, যে আলোতে অসহ্যকর গরম নেই। উঠোনটাকে অপরিচিত বলে মনে হচ্ছে। শরীফা খালা লাল একটা টুকটুকে শাড়ি আর মুখ ভর্তি পান নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। আমি হাঁ করে দেখছিলাম। মনে হচ্ছে এক রাতে এত সব পরিবর্তন হয়ে গিয়েছে। দেখতে দেখতে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসলাম, কিন্তু খাবার টেবিলে এসে বড় সর একটা ধাক্কা খেলাম। আব্বা, বড় মামা আর লিও একসাথে সোফায় বসে গল্প করছে, আর ছোট মামা তাদের সাথে তাল মিলিয়ে হাসাহাসি করছে। কিছু বুঝতে পারছি না, কি হয়েছে সবার। বোঝার চেষ্টা করছিলাম তখন আম্মা এসে টেনে নিয়ে গেলেন নাস্তা করতে। আম্মাও বেশ হাসি খুশি। ভাবলাম হয়তো আব্বা রুম থেকে বেরিয়েছে তাই বুঝি সবাই এত খুশি। এ ভেবে কাউকে আর কিছু জিজ্ঞেস করলাম না। লিওকে অনেকক্ষণ ধরে ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু পারছি না। বড় মামা আর ছোট মামা তাকে ঘিরে কিছু বুঝাচ্ছে। সেও মনোযোগ দিয়ে শুনছে। তার জন্য আর কেউ অপেক্ষা করে থাকতে পারে বলে সেভাবে মনে হল না।
আব্বা দপ্তরের কাজে বেরিয়ে গেছে। আমার মন খারাপ হয়ে গেল। বিকেলে বাড়িতে বড় মসজিদের মৌলবী সাহেব আসলেন। তিনি আমার আরবির ওস্তাদ। তার কাছ থেকে আমি আরবি শিখেছিলাম। তাই তাকে দেখে মোটামুটি একটা ধাক্কা খেলাম। আম্মাকে জিজ্ঞেস করলাম, বড় হুজুর কেন এসেছে? আম্মা কাপড় গুছাতে গুছাতে জবাব দিল, হুজুরের কাজ হুজুর করতে এসেছে। জবাবটা মনপুত হল না। আব্বাও চলে এসেছেন। সবাই একসাথে ওই রুমে বসে করছেটা কি? বেশ কিছুক্ষণ বাদে ছোট মামা লাফাতে লাফাতে মিষ্টি নিয়ে থপ করে একটা মুখে ঢুকিয়ে দিল আর বলতে লাগল, নে নে বাদরি, মিষ্টি খা, তোর বাদর মুসলমান হয়েছে। শুনে মিষ্টি গলায় আটকে গেল। আমি খুক খুক কাশতে লাগলাম। মামা পানি এগিয়ে দিয়েই ধমক দিলেন, খাওয়ার আগেই গলায় খাবার আটকায় কেমনে? এত মোটা সোটা গলা তারপরও ঢুকে না কেন? আমি পানি গিলে বললাম, কি বললে মামা? কি বললাম? তুমি লিওর কথা বলছিলে। ও মুসলমা। কেন রে? তুই জানিস না? বিয়ে করতে হলে তো তাকে আগে মুসলমান হতে হবে। তাই নাকি? মামা নে। আরে পাগলি, দুলাভাই তোকে কিছু বলেনি? আমি মাথা নাড়লাম, না আমি কিছু জানি না। ছোট মামা বলল, আজ সন্ধ্যায় আকদ হয়ে যাবে রে বাদরি তোর। কিন্তু তার আগে তোর বাদরকে মুসলমান হতে হবে তো। মামা আরও একটা মিষ্টি নিতে নিতে বললেন, আর এ মিষ্টি হল তোর বাদরের ইসলাম গ্রহণের মিষ্টি। আমার মুখে মিষ্টিটা ঠেসে দিয়ে বলল, নে, তোর বাদর কলমা পড়ে মুসলমান হয়েছে। এবার বিয়েটাও জলদি হয়ে যাবে। আমি মুখে মিষ্টিটা নিয়ে হা করে তাকিয়ে রইলাম। লিও সত্যি ইসলাম গ্রহণ করেছে? বিয়ের জন্য নাকি সবাই তাকে বাধ্য করেছে? সে কি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছে নাকি বাধ্য করা হয়েছে? মিষ্টিটা তাড়াতাড়ি গিলে অপেক্ষা করতে লাগলাম লিওকে পাওয়ার জন্য। বেশ কতক্ষণ অপেক্ষা করার পর লাট সাহেব দেখা দিলেন। তবে আমার হুঁশ কেড়ে নিয়ে। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় কালো কুচকুচে টুপি পরে এ কাকে দেখছি আমি? এই শ্বেত শুভ্র সৌন্দর্যে তো আমার নিষ্পাপ চোখ দুটো ঝলসে যাবে। স্তম্ভিত হয়ে গেলাম। হাঁ করে দেখতে লাগলাম তাকে। আগে মনে হতো সাদা কাপড়ে বুঝি মেয়েদেরই অপূর্ব লাগে। কিন্তু সাদা পাঞ্জাবিতে লিওকে তো মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো প্রেম পুরুষ। পুরু লাল ঠোঁট দুটোতে লেগে আছে এক চিলতে হাসি, সেই হাসিতে গিরিখাতগুলো স্পষ্ট হয়েছে বেশ ভালোভাবেই। মিইরা। হা। চমকে উঠলাম। লিও আমাকে চিল্লিয়ে ডাকছে। সে চিল্লাচ্ছে কেন? তুমি কি শুনছ? শুনছি। তাহলে জবাব দিচ্ছ না কেন? আর এমন করে দেখছটা কি? আমার চমক ভাঙল। দ্রুত তাকে টেনে নিয়ে আসলাম আমার রুমে। দরজা বন্ধ করতেই লিও চিল্লাতে লাগল, সাংঘাতিক মিইরা, করছোটা কি? সবাই কি ভাববে? এক রুমে আমরা দুজন দরজা বন্ধ করে। লিওর চেহারাতে দুষ্ট একটা হাসি ফুটে উঠল। বলল, তোমার কি ভীষণ প্রেম প্রেম পাচ্ছে? আমার তো অনেক পাচ্ছে। শাট আপ। ধমকে লিওর মুখ চিমসে গেল। কাঁচু মাচু হয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, বলো কি বলবে? তুমি ইসলাম নিচ্ছ? হুম। কেন? কেন আবার কি? না মানে তুমি ইসলাম কেন নিচ্ছ? তুমিই না বলেছিলে আমাদের ধর্ম আলাদা। আর ইসলামে বিধর্মীর সাথে নাকি বিয়ে মানা। তাই ইসলাম নিলাম।
না হলে ওরা আমাকে দিচ্ছে না। কি দিচ্ছে না? লিও অন্যদিকে তাকিয়ে বলল। তোমাকে। আমি মুখ হয়ে গেলাম। লিও বলল, তাই ইসলাম নিয়েছি। এখন আমাদের বিয়েতে কোনো বাধা নেই। কি ঠিক করেছি না? লিও দুহাতে আমাকে ধরে বলল। বলো। আমি মাথা নাড়লাম রোবটের মতো। সন্ধ্যায় একটা রুম পুরো খালি করে সেখানে পার্টি বিছানো হলো। তাতে পাতলা চাদর বিছিয়ে সবাই বসল। সামনে হরেক রকমের মিষ্টি সাজানো। সেই সাথে পান, খেজুর, পিঠা, শরবত রাখা আছে। আমাকে গোসল শেষে অজু করিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। গায়ে সদ্য কেনা টকটকে লাল রঙের পাতলা শাড়ি, ছোট ছোট ফুল তাতে, আর মাথার উপর ওড়না। সাজ বলতে তেমন কিছুই নেই। আম্মা আর চাচি সবকিছু গুছিয়ে দিচ্ছেন। বড় মামি পাশে বসে আমাকে হরেক রকমের কথা শোনাচ্ছেন। কথাগুলো ঠিক এরকম। হন মাইয়া, সয়ামি হইল মাথার তাজ, এরে মাথায় রাখবি। ফুল ঘরে ঢোকার লগে লগে সালাম করে নিবি। কি হুনছস? শুনছি শুনছি। তার সকল কথা শুনবি। তার মামির কথা কেটে গেল। বড় মামা, তৈয়ব চাচু আর মৌলবি ঢুকতেই সবাই লম্বা ঘোমটা টেনে দিল। আর পুরো শরীর জুড়ে মৃদু কম্পন হতে লাগল। কাপা কাপা গলায় কি বললাম নিজেই জানি না। অবশেষে আলহামদুলিল্লাহ বলে সবাই মুনাজাত ধরলেন। মুনাজাত শেষে বড় মামি ছল ছল করা চোখে আমার মাথায় চুমু খেলেন। আম্মা আমাকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতে লাগলেন। সবাইকে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল। আমি তখনও দ্বিধায় ভুগছিলাম। আমার কি সত্যি বিয়ে হয়ে গেছে? শেষ পর্যন্ত কি লিওকে আমার করতে পেরেছি? গায়ে চিমটি কাটলাম। না, আমি স্বপ্ন দেখছি না, সব বাস্তব। আমার বিয়ে হয়েছে, আমার প্রাণ পুরুষের সাথেই। আমাদের বাসর ঘর সাজানো হলো ছাদের ঘরে। আরও একবার অজু করিয়ে বড় মামি বসিয়ে দিল। চাচি বড় বড় দু ঘোড়া পানি এনে ঘরে রাখল। আমি বুঝতে পারলাম না এখানে পানির কি কাজ। সবাই বেরিয়ে গেল আমাকে রেখে। পুরো রুমে ফুলের খুশবুতে মৌ মৌ করছে। সবাই ফুল দিয়ে এ রুমটাকে একদম ভাসিয়ে দিয়েছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফুল নজরে আসছে। আর বাইরে থেকে আসছে চাঁদনি। সেই সন্ধ্যা থেকে এই খোপাটা বেঁধে আছি। এখন তো বেশ টন টন করছে ব্যথায়। তাই খোপাটা খুলে চুল ছেড়ে দিলাম। বাইরে বেরিয়ে এলাম। আকাশে মিষ্টির মতো তসতসে একটা চাঁদ দেখা যাচ্ছে। সেই সাথে অনেকগুলো তারা। আর পুরো ছাদ জুড়ে সেই চাঁদের চাঁদনি খেলা করছে। অন্ধকারের লেশটুকুও কোথাও নেই। লেবু ফুল ফুটেছে হয়তো। বাতাসে তার খুশবু ভেসে বেড়াচ্ছে। দুহাতে নিজেকে জড়িয়ে বাতাসের কাছ থেকে লেবু ফুলের তাজা খুশবুটা নিচ্ছি। হুট করে শিউরে উঠলাম একটা শীতল স্পর্শে। দুটো হাত পিছন থেকে আমার কোমর ছুঁয়ে যাচ্ছে। কিলবিল করছে আমরা পেট জুড়ে। আমি তার হাত ধরে ফেললাম। সে আমার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। প্রতিটা সেকেন্ডে আমি কেঁপে কেঁপে উঠছি। বারবার নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছি। লিলিও? লিও জবাব দিল না। চুপচাপ আমাকে জড়িয়ে ধরে আছে। আমার ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি আবার ডাকলাম, লিও। মাথা গোজা অবস্থায় লিও জবাব দিল, হুম। আমি জবাব দিলাম না। লিও নিজ থেকেই বলল, আজ আমাদের বাসর রাত। আমি অপেক্ষা করেছি 1000 বছর এই একটা রাতের জন্য, তোমাকে আমার করে পাওয়ার জন্য। আজ সে রাত। ফিনফিনে বাতাস বয়ে যাচ্ছে।
কাঁপুনি ছুটেছে শরীরে। আমি লিওর দিকে ফিরলাম। ওর দিকে তাকাতেই এক অদ্ভুত অনুভূতি হতে লাগল। মনে মনে ভাবতে লাগলাম, সামনে দাঁড়ানো শ্বেত শুভ্রতায় মোড়ানো এ ভালোবাসাটা আমার স্বামী। ভাবতেই শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীরে। একটু হেসে নিচু হয়ে সালাম করার আগেই লিও ঝট করে ধরে ফেলল। বলল, কি করছো? সালাম করছি। মামি বলেছে তোমাকে সালাম করতে। ওখানেই নাকি আমার স্থান? লিও হেসে দিল। সেই হাসিতে ঝংকার তুলল আমার হৃদয়ে। বলল, লাগবে না। তোমার স্থান ওখানে না, এ পিঞ্জরে। লিও আমাকে টেনে নিল তার বুকে। এই স্পর্শটা পাওয়ার জন্য আমি কতদিন রাত তোড়পেছি হিসাব নেই। বুকে ঝড় বয়ে গেছে অনেক। দু হাত দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরলাম। নাক গুজে দিলাম তার ফর্সা বুকে। তার বুকে হলুদের খুশবু। নিশ্চয় কাঁচা হলুদে গোসল করানো হয়েছে তাকে। লিও এক হাতে আমাকে জড়িয়ে অপর হাত মাথায় রাখল। তারপর ফিস ফিস করে একটা সূরা পড়তে লাগল। আমি অবাক হয়ে ওকে ডাকলাম। কিন্তু ও জবাব দিল না। এক নাগাড়ে সূরা পড়তে লাগল। পড়া শেষে আমার মাথায় ফু দিল। আমি টিপ টিপ করে শুধু ওর কাজ দেখছিলাম। ফু দেয়া শেষে সে বলল, দোয়া পড়ছিলাম। অনেক কষ্ট হয়েছে এই দোয়া মুখস্থ করতে, তাই তো আসতে দেরি হল। এই দোয়া পড়ে নাকি তোমার মাথায় ফু দিতে হবে, তাই দিলাম। আমি হেসে দিয়ে আবার জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু লিও আমাকে জড়িয়ে ধরতে দিল না। দু হাতে আমার মুখ খানা ধরে ভেজা চুমুতে ভরিয়ে দিচ্ছিল। কিন্তু আমার একটুও বিরক্ত লাগছিল না। মিশে যাচ্ছিলাম মিষ্টি হাসিতে তার সাথে। আমার সাথে হাসছিল সেই তসতসে চাঁদও। শেষ রাতে আলু থালু হয়ে ঘুমাচ্ছি। বেশি দেরি হয়নি ঘুমাচ্ছি। আধো ঘুম আধো জাগরণে লিওকে ডাকলাম। লিও। লিও তখন আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। একটা পা তুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কয়েকবার ডাকতেই জড়ানো গলায় জবাব দিল, হু। আমি একটা কথা ভাবছিলাম, হু। তোমার প্যারেন্টস যদি আমাকে মেনে না নেয়, তাহলে কি হবে? হু। লিও। জড়ানো গলায় এবার সে কথা বলল। কি হবে? বলো না লিও। লিও নিঃশব্দে হাসতে হাসতে লাগল। বলল, বিয়ে তো হয়ে গেছে, আর কি করবে ওরা? আমি জবাবে খুশি হতে পারলাম না। বললাম, তুমি তো ওদের সন্তান। তারপরও উনাদের আশীর্বাদ ছাড়া বিয়ে করে ফেললাম। তুমি ধর্ম ত্যাগ করলে, সেগুলো কি ওরা ভালো চোখে দেখবে? না দেখলে না দেখুক। লিও, ওরা তোমার বাবা মা। তাতে কি? তুমি তো পাশে আছোই। তারপরও ঝড় কি এখানে আসেনি? এসেছিল। পাশে ছিলাম, হাত ধরে শক্ত করে মানিয়েছি ঝড়কে। তখনও থাকবো হাত শক্ত করে ধরে ঝড়কে মানাতে। কি থাকবে তো? মন ভরে গেল আমার। দুহাতে লিওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, অবশ্যই থাকব। কখনো হাত ছাড়ব না, যত ঝড় কিংবা তুফান আসুক। কখনোই না। সমাপ্ত। এর সাথে একটা স্পেশাল পর্ব যোগ করে দিলাম। বিশাল বিশাল কয়েকটা ব্যাগ আমার সামনে। সব গোছাতে হবে। গোসল করে এসে চুল মোছার সময়টুকুও পাইনি। তোয়ালেতে কোনোরকম চুলগুলো পেঁচিয়ে ব্যাগ গুছিয়ে যাচ্ছি। চুল থেকে টপ টপ করে পানি পড়ে আমার ব্লাউজটা ভিজেই যাচ্ছে। এদিকে খিদেও পেট চৌ চৌ করছে, অথচ হাতে এক গাদা কাজ। আবার কাজ ছেড়ে যেতেও পারছি না।
কাজুটা পুরো রুম জুড়ে লাফিয়ে বেড়াচ্ছে। কতক্ষণ টেবিলের ওপরে তো কতক্ষণ আমার পায়ের কাছে। কখন পায়ের নিচে পিষে মরে আল্লাহ জানে। জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম, যেতেই চায় না সে। আজকে রাতে আমাদের ফ্লাইট। আমি আর লিও কানাডা চলে যাচ্ছি। ব্যাগ গোছাতে গোছাতে আম্মা ঢুকে পড়লেন। তাহমিনা, এই সবুজ শাড়িটাও নিয়ে যা। দেখ, সোনালি পাড়ের তাঁতের শাড়ি, তোকে খুব ভালো মানাবে। আমি আম্মার দিকে নজর না দিয়ে বললাম, এ নিয়ে তুমি আমাকে 15টা শাড়ি দিয়েছ মা। তোমার মতে সব শাড়ি আমাকে ভালো মানাবে, অথচ ভাবলে না ওখানে আমি শাড়ি পরতে পারবো কিনা। আহা, রাগ করছিস কেন? ওখানে কি চাইলেই একটা শাড়ি পাবি? রেখে দিবি, যখন ইচ্ছা হয় নামিয়ে পরবি। আচ্ছা ঠিক আছে, দাও। আম্মা শাড়ি দিয়ে চলে যেতে গিয়েও ফেরত আসল। বলল, ভালো কথা, জামাইকে নিয়ে টেবিলে আয়। খাবার দিয়েছি, আসতেছি, তুমি যাও। আম্মা চলে গেল। আমি আপন মনে গোছাতে লাগলাম। প্রায় 1 মাস হলো আমরা এখানে আছি। এবার ফিরে যাওয়া প্রয়োজন। রিসার্চ ফার্মে থাকা কালীন আমি প্রায় কিছু না কিছু করতাম। বিভিন্ন গবেষণার চেষ্টা করতাম, লেখালেখি করে বিভিন্ন জার্নালে পাঠাতাম। সেরকম এইডসের প্রতিষেধকের সম্ভাব্যতা নিয়ে লেখা একটা কলাম চিকিৎসা জার্নালে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, এবং লেখাটা বেশ প্রশংসিত হয়েছে। সেটা দেখে আমার রিসার্চ ফার্ম থেকে মেইল পাঠিয়েছে। তারা চাই আমি যেন ওখানে ফিরি, আর কাজটা ও যেন চালিয়ে যায়। ইতোমধ্যে লিওর মা বাবার সাথে ফোনে অনেকবার কথা হয়েছে। তারা মুখে এখনো কিছু জানাচ্ছে না, তবে আমি আন্দাজ করতে পারি তারা মোটেও খুশি নন। তাই আমি আর লিও দুজনে মোটামুটি মানসিক একটা প্রস্তুতি নিয়েছি তাদের মুখোমুখি হওয়ার জন্য। এজন্য শক্ত থাকা প্রয়োজন। কাপড় গোছানো শেষ। এবার বিভিন্ন কাগজপত্র, ভিসা, টিকিট গুছিয়ে নিচ্ছি। হঠাৎ বাম ঘাড়ে কেউ যেন চট করে চুমু দিয়ে বসল। আমি বামে ফিরতেই কাউকে দেখার আগে ডান ঘাড়ে চটাস করে চুমুর শব্দ পেলাম। লিও। ডানে ফিরতেই দেখলাম লিও মুখে একরাশি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে আধ ভেজা তোয়ালে, কপালে লেপ্টে থাকা চুল থেকে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। উদম ফর্সা শরীরে পরনে লুঙ্গি, নড়বড়ে গিট্টো, একটু টান খেলেই যেন খুলে যাবে। আমি ওর দিকে এক নজর তাকিয়েই কাজে মন দিলাম। ওর দিকে বেশিক্ষণ তাকানো মানে নিজের হাতের কাজ সব ভুলে যাওয়া। অথচ এ মুহূর্তে আমার হাতে অনেক কাজ। তার দিকে হা করে তাকিয়ে থেকে পুরো দিন গায়েব করে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। লিও কাজুকে তুলে নিয়ে আদর করতে লাগল। আদর করতে করতে হঠাৎ আর্তনাদ করে উঠল, মিইরা। আমি চমকে উঠলাম। কি হল? কাজুকে নামিয়ে দিয়েই দ্রুত পদে বিছানার দিকে এগিয়ে আসল। আমার মেইল স্কার্টগুলো সব এখানে কেন? ওগুলো ব্যাগে নাওনি? লিওর মতে লুঙ্গি হচ্ছে পুরুষের জন্য স্কার্টের মতো। এখানে এসে তার লুঙ্গি এতই পছন্দ হয়েছে যে মামার সাথে বাজারে গিয়ে এক গাদা লুঙ্গি কিনে নিয়ে এসেছে। এখন সমস্যা হলো লুঙ্গি শব্দটা সে এখনো ভালো করে রপ্ত করতে পারেনি। তাই এগুলো হলো তার জন্য মেইল স্কার্ট। কি করবে এতগুলো লুঙ্গি দিয়ে? কি করব মানে কি? এই সব আমি পরব। এ বলে লুঙ্গি সবগুলো একত্র করতে লাগল। আমি বুকের হাত দুটো মুড়িয়ে একটা নিঃশ্বাস ফেললাম। বললাম, এখনো একটা গিট ঠিক মতো দিতে পারো না? তারপরও এতগুলো লুঙ্গির শখ কেন? লিও আমার কথার বিন্দু মাত্র পাত্তাও দিল না। আমি এগিয়ে গিয়ে লিওকে সোজা করে দাঁড় করালাম। তারপর ওর কোমরের লুঙ্গির গিঁটটা খুলে ফেলতে লাগলাম।
লিও আবারও আর্তনাদ করে উঠল। কি করছো মীরা? এ ভর দুপুরে তুমি আমার মান সম্মান সব খুলে নিচ্ছ। আমি সবাইকে মুখ দেখাবো কি করে? শাট আপ। ও ফ্যাসফ্যাসে গলায় মুচকি হাসতে লাগল। আমি তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে হালকা ধমক দিলাম। এরপর লুঙ্গির গিঁটটা শক্ত করে দিয়ে ঠিক করে দিলাম। আসরের পর ঘরটা মেহমানে ভরে গেল। সেই সাথে ভরে গেল বিভিন্ন রকম পিঠা আর নাস্তাতে। লিও সাদা পাঞ্জাবি পরে টি টি করে ঘুরছে। এত সবকিছু তার কাছে উৎসবের মতোই। তার উপর আত্মীয় স্বজনরা তাকে এত তোষামোদ করছে। খুশিতে সে আটখানা। আমি তখনও সবকিছু ঠিকমতো নিয়েছি কিনা দেখতে ব্যস্ত। তাড়াহুড়োতে পুরো দিন অন্য কিছু ভাবার সুযোগ পাইনি। কিন্তু যেই না আম্মাকে মুখ ঘুরিয়ে চোখ মুছতে দেখলাম অমনি আমি আমার চোখকে থামাতে পারলাম না। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে চোখ দুটো সাগর বানিয়ে ফেলতে লাগল। এবার আমাকে কাঁদতে দেখে আম্মা আরো দ্বিগুণ জোরে কাঁদতে লাগল। এরকম কাদাকাটিতে যখন কয়েকজন আত্মীয় সহ মরা কান্না জুড়ে দিয়েছিলাম ঠিক তখন কোনো একটা কাজে লিও আমার কাছে আসছিল। কিন্তু হুট করে সবাইকে কান্না উৎসব পালন করতে দেখে সে দমে গেল। বুঝতেই পারল না মুহূর্তে কি হয়ে গেছে যার জন্য এত কান্নাকাটি চলছে। সে এক পা সামনে এগুচ্ছিল তো 3 পা পিছিয়ে যাচ্ছিল। আমার কাছে আসবে কি আসবে না, তার উপর এত আত্মীয় স্বজন তাকে ভরকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এয়ারপোর্টে যাওয়ার জন্য গুনে গুনে 2টো কার আনা হলো। আমার জন্য আনা কারোকে আবার ফুল দিয়ে সাজানো হলো, যেমনটা মেয়ের বিদায়ের সময় সাজানো হয়। এরকম কান্নারত অবস্থায় আমাকে কারে তুলে দেওয়া হলো। আমি তখনও কাঁদছিলাম। লিও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল সে কি বলবে। গাড়ি যখন ছেড়ে দিচ্ছিল তখন ও আমি ফোপাচ্ছিলাম। আসলে আমার শক্তি শেষ হয়ে এসেছিল। জানি না এত কান্না কেন করলাম, কেন যে চোখ উপচে পানি আসলো। সব মেয়েই কি বিদায় এমন কান্না করে? সন্ধ্যা পেরিয়ে রাত নামল ঝুপ করে। পাখিদের শোরগোল থেমে গেছে অনেক আগে। নিস্তব্ধ প্রথম রাত কালো রঙের আভা পরম মমতায় পৃথিবীর গায়ে ঢেলে দিচ্ছে। জোনাকিরা হীরার মতো জ্বলজ্বল করছে কোনো পরিচিত গাছের গায়ে। রাত জাগা পাখিরা বেরিয়েছে রাত জাগতে। চিরচেনা কোলাহল থেমে শান্ত ও স্নিগ্ধ রাত মানুষকে নিদ্রাতুর করে তুলছে। সে নেশায় মাতাল হয়ে মানুষ ভিন্ন রাত্রি জগতের বাসিন্দা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শহরের কথা আলাদা। এখানে রাত নামে মাঝরাতের পর, তাও কিছুক্ষণের জন্য। জোনাকির বদলে পাওয়া যায় রং বেরঙের বৈদ্যুতিক বাতি। এই ঝলমলে আলোতে নিস্তব্ধ রাতকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি বাইরে সদ্য কোলাহল থামা পৃথিবীর নিস্তব্ধ রূপ দেখছিলাম। ফোপানি থেমে গেলেও ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছিল। লিও অনেকক্ষণ ধরেই চুপচাপ। মুহূর্ত বুঝে সে কথা বাড়ায়নি। কোলের মধ্যে থাকা আমার হাতটা একটা উষ্ণ মুঠোর স্পর্শে ছেয়ে গেল। আমি দৃষ্টি ফিরালাম ওর দিকে। আমাকে সাহস দিতে সে একটু করে হাসল। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল, প্লিজ ডোন্ট ক্রাই। এমন স্বরে লিও কথাটা বলল যে আমার আবার কান্না পেয়ে গেল। উষ্ণ অশ্রুগুলো গাল গড়িয়ে পড়া শুরু করে দিল। ঠোঁট বাঁকিয়ে আবার কান্না শুরু করে দিলাম। লিও আরও অস্থিরভাবে দুহাতে আমাকে বুকে চেপে ধরল আর বলল, সসসহ মিইরা, ডোন্ট ক্রাই প্লিজ, এভরিথিং উইল বি ফাইন। আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দিতে আব্বা আর বড় মামা এসেছেন। বিশেষ মানার কারণে ছোট মামা এয়ারপোর্টে নিষিদ্ধ ছিল। আর তৈয়ব চাচু খানিকটা অসুস্থ ছিল। আমি আব্বা আর বড় মামাকে পায়ে ধরে সালাম করলাম। আমার দেখা দেখি লিও ও বড় মামাকে সালাম করল।
বড় মামা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ভাগ্নিরে ভালো রাইখো ধলা মিয়া, না হইলে কানাডা আমি নিজে আইসা তোমারে পিঠামু। লিও কিছু তো বুঝলই না, বরং ভ্যাবলার মতো হাসতেই লাগল। আব্বাকে সালাম করতে গেলে আব্বা সালাম করতে দিল না। লিওকে দুহাতে টেনে জড়িয়ে ধরল। চুপচাপ বেশ খানিকক্ষণ। লিওকে ছেড়ে আমার হাতটা লিওর হাতের মুঠোয় রেখে চেপে ধরল। আমি যেন আব্বার চোখের কোণা চিক চিক করতে দেখলাম। এই মুহূর্তটা দেখা যে কোনো মেয়ের জন্য বেশ কষ্টকর। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম, যাতে কান্না না আসে। আব্বা চেষ্টা করছিল কিছু বলার। আব্দুল্লাহ আমার মেয়ে। আবার দম খিচে চুপ করে রইল। মুসলমান হওয়ার পর লিওর নতুন নাম আব্বা রেখেছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেই ডাকতেন। আর অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে বড় মামা ডাকতেন ধলা মিয়া। নিজের জামাইকে কেন তার শালা ধলা মিয়া ডাকবে এ নিয়ে আব্বা আর মামা বেশ ঝগড়া বাঁধাতেন। আমার খুব মনে পড়বে এ খুনসুটিগুলো। লিও আব্বাকে আর কথা বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরল। ভাঙা ভাঙা গলায় বলল, আব্বা মিহিরা ভালো থাকবে। ডোন্ট ক্রাই আব্বা। লিওর কথা শুনে এত দুঃখেও আব্বা হেসে দিলেন। দুবাইগামী প্লেনে উঠে বসতেই এক অন্যরকম অনুভূতি হতে লাগল। সেই একই দেশে যাচ্ছি, ভিন্ন রূপে, ভিন্ন পরিচয়ে, নতুন এক ঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে। আমি জানি লিও আর আমাকে লড়তে হবে। সময় গড়াবে, হয়তো ভেঙে পড়ব, টুকরো টুকরো হব, হৃদয় হবে খান খান, তবুও হাত ছাড়া চলবে না, মাথা নোয়ানো যাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে পিছনে তাকালাম। বেশ কিছুক্ষণ হলো লিও বাথরুমে গিয়েছে, কিন্তু ফিরে আসার কোনো নামগন্ধ নাই। অগত্যা উঠে দাঁড়ালাম। সামনে একটু আগাতেই থমকে দাঁড়ালাম। বেশ ছোট্ট একটা মেয়ে, ধব ধবে সাদা ফ্রক পরা, বয়স 3 কি 4 হবে। দুই কাঁধে দুটো বেনি ঝুলানো, মনে হচ্ছে যেন তুলতুলে একটা বিড়াল ছানা। আর তার সামনে হাঁটু গেড়ে লিও বসে আছে। তার আধা বাংলা আর আধা ইংলিশে ছোট্ট বালিকাটির সাথে বেশ কথোপকথন চালাচ্ছে। আর বালিকা বেনি দুলিয়ে বেশ হেলে দুলেই কথা চালাচ্ছে। বোঝাই যাচ্ছে বালিকা লিওকে ভীষণ পছন্দ করেছে। আমার মনের কোনো এক গোপন কুঠুরিতে বন্দী হল দৃশ্যটা। ধীরে ধীরে এগিয়ে গেলাম লিওর দিকে। তার কাঁধে আলতো করে হাত রাখতেই উজ্জ্বল টেপা হাসি নিয়ে সে আমার দিকে ফিরল। আমাকে দেখতেই হাসিটা উচ্ছ্বাসে পরিণত হল। বলল, মিহিরা শিশি ইজ সো কিউট। হুম। আমি শুধু একটু করে হাসলাম। সিট বেল্ট বেঁধে লিওর দিকে তাকালাম। সে এখনো আপন মনে হেসেই চলেছে। ওর হাত ধরে আমি তার কাঁধে মাথা রাখলাম। সে আমাকে ডাকল, মিহিরা। হুম। বেশ কিছুক্ষণ চুপ থেকে হুট করে বলল, আমি পিতা হতে চাই। শুনে মাথা অল্প করে তুলে ওর দিকে তাকালাম। চেহারায় এখনো সেই দীপ্ত হাসিটা। হাতে ইশারা করে দেখিয়ে বলল, এত ছোট্ট একটা বেবি গার্লের। আমি হেসে দিলাম। আবার তার কাঁধে মাথা রেখে বললাম, ইনশাল্লাহ। সমাপ্ত।